আমার একটি অভ্যাস খুব বাজে, আর সেটি হলো প্রতিদিন ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটা। ইদানিং এটা আমার নেশায় পরিণত হয়েছে। ফজরের নামাজ শেষ করে জনমানবশূন্য রাস্তা দিয়ে হাঁটা কোনো সাধারণ কথা নয়, তবে অসাধারণও নয়। যারা এরকম নীরব রাস্তায় একা একা হাঁটতে ভালোবাসে তাদের কাছে এটা দারুণ অনুভূতি। যেমনটা আমার, এই রাস্তা দিয়ে মানুষ খুব বেশি একটা যাতায়াত করে না, আমিও করতাম না। তবে কিভাবে যেন এই রাস্তাটার সাথে পরিচয় হয়ে গেল আমার। আজ কয়েকদিন হলো এই রাস্তাটা দিয়ে হাঁটাহাঁটি করি না। হঠাৎ করেই ভীষণ অসুস্থ হয়ে পড়ি, যার ফলে কয়েকদিন হাঁটাহাঁটি বন্ধ ছিল। না, কালকে যেতে হবে। রাস্তাটাকে অনেক মিস করেছি এই কয়েকদিন। রাতের খাবার খেয়ে শুয়ে শুয়ে কথাগুলো ভাবছি। এমন সময় আম্মু রুমে আসলো। কিরে রিহান, এখনও ঘুমোসনি? এই তো আম্মু, শুয়ে শুয়ে ঘুমোতে চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। আপনার তা কি করে আসবে নবাব সাহেব শুনি? আপনি তো আবার রাত 1টা বা 2টায় অনলাইন থেকেই বের হন, এখন কি করে ঘুম আসবে? ধমক দিয়ে বলল মা। না, আর রক্ষা নেই, আম্মু জেনে গেছে আমি এত রাত পর্যন্ত অনলাইনে থাকি। না মানে মাঝে মাঝে একটু অনলাইনে যাই, এই আর কি। হয়েছে হয়েছে, আর মিথ্যা বলতে হবে না, এখন চুপচাপ ঘুমা, বলেই আম্মু মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। আমিও চুপ করে শুয়ে ঘুমোতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুমোতে পারলাম না। তাই জোর করেই চোখ দুটো বন্ধ করে শুয়ে রইলাম। কখন যে ঘুমিয়ে গেছি নিজেও বলতে পারবো না। হঠাৎ করেই ঘুম ভাঙল কারো হাতের স্পর্শ পেয়ে। আমি অনুভব করতে পারছি কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তাই তাড়াতাড়ি উঠে বসলাম, কিন্তু বিছানার আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। আমি অনেকটা অবাক হলাম, কারণ আমার রুমটা ফুলের গন্ধে ভরে গেল। আমাদের এখানে তো কোনো ফুল বাগান নেই, তাহলে ফুলের গন্ধ আসছে কোথা থেকে? আমি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে লাইট অন করলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল, তাই লাইট অফ করে আবার ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল আম্মুর ডাকে। রিহান, ওই রিহান, নামাজে যাবি না? যাব। তুমি যাও, আমি এখনই যাচ্ছি, ঘুম ঘুম চোখে বললাম। ঠিক আছে, তাড়াতাড়ি চলে যাস। এই যে তোর টুপিটা টেবিলের উপরে। ঠিক আছে। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে টুপিটা হাতে নিয়ে মসজিদে গেলাম। তারপর ফজরের নামাজ পড়ে একটু হাঁটতে বের হলাম। অনেক দিন পর আবার এই রাস্তায় হাঁটতে এসেছি। নীরব নিস্তব্ধ রাস্তা। এই রাস্তাটা যে কেন আমার এত ভালো লাগে তাও জানি না। কেন জানি মনে হয় রাস্তাটার সাথে আমার অনেক দিনের পরিচয়। রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি মাথা নিচু করে। মাঝে মাঝে সামনে তাকিয়ে দেখছি কোনো মানুষ আসছে কিনা। না, কাউকে দেখতে পাচ্ছি না। আর এত সকালে আসারও কথা নয়। মাথা নিচু করে হাঁটছি আর স্কুল লাইফের দিনগুলোর কথা মনে করছি। হঠাৎ কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। সম্ভবত কোনো গাছের সাথে ধাক্কা খেয়েছি। আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে সামনের দিকে তাকালাম। সামনে তাকিয়ে ভূত দেখার মতো ভয় পেয়ে গেলাম। আমি কোনো গাছের সাথে ধাক্কা খাইনি, একটা মেয়ের সাথে ধাক্কা খেয়েছি। এত সকালে রাস্তায় তো কোনো মানুষ আসে না আমি ছাড়া, তাও আবার একটা মেয়ে এত সকালে। নিশ্চয়ই এটা আমার মনের ভুল। তাই ভালো করে তাকিয়ে দেখলাম, কিন্তু না, এটা তো দেখছি একটা মেয়েই, বোরকা পরা, হাতগুলো পাগুলো মোজা দিয়ে ঢাকা, শুধু চোখ দুটো দেখতে পাচ্ছি। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, তবুও কষ্ট করে বললাম, সরি আপু, বিশ্বাস করুন আমি আপনাকে ইচ্ছা করে ধাক্কা মারিনি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আপনি কি একটু আমাকে সাহায্য করবেন? বলল মেয়েটা। কি সাহায্য? আর এত সকালে আপনি এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছেন? আপনি আমাকে একটু বাজার পর্যন্ত পৌঁছে দিবেন? একা একা খুব ভয় পাচ্ছি। ঠিক আছে চলুন, বলে আস্তে আস্তে বাজারের দিকে হাঁটতে লাগলাম। অনেকক্ষণ ধরে হাঁটছি, কিন্তু কেউ কোনো কথা বলছি না। না, এই মেয়ে এমনিতেই কথা বলবে না, আমাকেই আগে থেকে কথা বলতে হবে দেখছি। যদি কিছু মনে না করেন, একটি কথা জিজ্ঞেস করব আপনাকে। জি বলুন। আপনার নামটা কি জানতে পারি? জি, আমার নাম মাহমুদা সুলতানা তৃষা। আপনার নাম? আমার নাম রিহান। আপনি এত সকালে বাজারে গিয়ে কি করবেন? আমি হাফেজিয়া মহিলা মাদ্রাসায় পড়ি। প্রতিদিন মাদ্রাসা শুরু হয় বিকালে, এখন থেকে শুরু হবে সকালে, তাই আজকে থেকেই সকালে যেতে হবে প্রতিদিন। আপনি এত সকালে তাও আবার একা একা আসতে পারবেন প্রতিদিন? কি করব বলেন, পৃথিবীতে আমার কেউ নেই, সবাই আকাশে থাকে।
সবাই আকাশে থাকে মানে? কিছু বুঝলাম না, আপনি কি বলতে চাচ্ছেন? না মানে সরি, এটা ভুল করে বলে ফেলেছি। আমি বলতে চাচ্ছিলাম আমার মা বাবা সবাই কাজে ব্যস্ত থাকে তো, তাই আমাকে একাই আসতে হবে। এই তো মাদ্রাসার কাছে এসে গেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে দেওয়ার জন্য। না না ঠিক আছে, এটা আমার কর্তব্য। এজন্যই তো আকাশ থেকে তোমার জন্য পৃথিবীতে এসেছি। রহস্যময় হাসি দিয়ে বলল তৃষা। মানে? মানে কিছু না, যাই ক্লাস শুরু হয়ে যাবে বলে একটা হাসি দিয়ে চলে গেল। এই হাসিটার গভীরে নিশ্চয়ই কিছু একটা লুকিয়ে আছে, যা আমি বুঝতে পারছি না। এই মেয়েটি সত্যিই কোনো মাদ্রাসার ছাত্রী নাকি অন্য কিছু? কী সব আজে বাজে কথা চিন্তা করছি আমি। ওই মেয়েটা যাই হোক, তাতে আমার কি? এই রে, এদিকে অনেক বেলা হয়ে গেছে, আমার কোনো খেয়ালই নেই। যাই তাড়াতাড়ি বাসায় যাই। তাড়াতাড়ি করে বাসায় আসলাম। রুমে ঢুকতে আম্মু জিজ্ঞেস করলো, কিরে রিহান, এত দেরি হলো কেন তোর আজকে? এই যে এখন আম্মুকে কি বলবো? না, মেয়েটার কথা বলা যাবে না। অনেক দিন পর রাস্তায় দীপুর সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই একটু লেট হয়েছে। ডাহা মিথ্যা কথা বললাম মাকে। ঠিক আছে, তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে খাবার খেতে আয়, টেবিলে খাবার রাখা আছে। ঠিক আছে। ও তৃষা, তুই গেছস কিনা ভুইলা আমারে। আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে। গোসল করছিলাম আর গানটা গাচ্ছিলাম। নিজেই অনেকটা অবাক হয়ে গেলাম। গানের তৃষা আসলো কোথা থেকে? ও মনে পড়েছে, সকালের মেয়েটার নাম তো তৃষা বলেছিল, কিন্তু এই মেয়েটার নাম আমার মুখে আসছে কেন? কি হচ্ছে এসব? একটা মেয়েকে আমি চিনি না জানি না, তাও কেন বারবার ওই মেয়েটার নাম আমার মুখে আসছে? কেন আমি এই মেয়েটাকে কিছুতেই ভুলতে পারছি না? তাহলে কি মেয়েটি সত্যিই কোনো অদ্ভুত শক্তির অধিকারী? না না, এটা কিভাবে সম্ভব? আর যদি কোনো অদ্ভুত শক্তির অধিকারী হয়েও থাকে, তাহলে আমার কাছে কি চাই? দূর, এসব বাজে বাজে চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। গোসল শেষ করে হালকা নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। রাস্তায় হাঁটছি আর এক হাতে ফোন টিপছি। কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাঁটা আর ফোন গুতানো একটা আর্ট। শুধু আমি না, অধিকাংশ ছেলেদেরই এটা একটা অভ্যাস। দেখতে দেখতে কলেজে এসে গেলাম। রুমে ঢুকতেই দেখি সবাই আমার দিকে বড় বড় করে তাকাচ্ছে। বাহ, একদিনে এত ফেমাস হয়ে যাব কল্পনাও করিনি। সবাই আমার দিকে যেভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে যেন আকাশ থেকে কোনো এলিয়েন এসে পৃথিবীর বুকে পা রেখেছে। একটু এগিয়ে গিয়ে মুস্তাফিজের শার্টের কলার ধরে বললাম, ওই হারামি, আমাকে কি বোকা পেয়েছিস? আমাকে দেখে সবাই এভাবে তাকাচ্ছিস কেন? মুস্তাফিজ কিছু না বলেই হাসতে হাসতে পকেট থেকে ফোনটা বের করে আমার মুখের সামনে ধরল। এ কি, আমার মুখে এত কালি আসলো কোথা থেকে? গেল আমার মান ইজ্জত সব গেল। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে দিলাম এক দৌড়। এ কি, আমার পিছনে দেখে কুত্তাও আসছে। এ কেমন প্যারা, এমনিতেই আছি মহাবিপদে, তার উপরে আবার এই কুকুরের যন্ত্রণা। হু হু হেস হেস। এ কি, কুত্তা কাক্কু তো দেখি কিছুতেই আমার পিছু ছাড়ছে না। না, যাই এই পাশের বাড়িটায় গিয়ে একটু লুকোই। দৌড়ে গিয়ে পাশের একটি বাসায় ঢুকলাম। চুপ করে দেয়ালের পাশে বসে আছি। হঠাৎ করেই কারো হাসির শব্দ শুনতে পেলাম। পিছনে ফিরে দেখি একটা মেয়ে। আরে, এটা তো সেই মেয়েটা যাকে আমি সকালে মাদ্রাসায় পৌঁছে দিয়েছিলাম। মেয়েটা মানে তৃষা এখানে কি করে? আসসালামু আলাইকুম, কেমন আছেন মিস্টার রিহান? ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কি করো? আমাকে দেখে এত তোতলাচ্ছেন কেন? আমি কি ভূত নাকি? না, তবে আপনি কি মানুষ নাকি অন্য কিছু? ঠিক ধরেছেন, আমি হলাম পরী, আর এই পৃথিবীতে আসছি আপনাকে নেওয়ার জন্য। মানে কি বলছো? পুরোটাই বলার আগেই চোখ দুটো বন্ধ হয়ে গেল। সম্ভবত জ্ঞান হারিয়ে ফেলেছি। যখন জ্ঞান ফিরল, চোখ মেলে তাকিয়ে দেখি ইয়া বড় একটা বাড়ি। এই বাড়িটা কার? আমাদের বাড়ি তো এরকম না। তাহলে কি আমি পরীর রাজ্যে এসেছি? পাশে তাকিয়ে দেখি ছোট একটা মেয়ে আমার পাশে বসে আছে। এ কি, এই মেয়েটার পিছনে তো দেখছি ইয়া বড় পাখির মতো পাখা। আমি ঠিকই ধরেছি, এটাই পরীদের রাজ্য। আমাকে উঠতে দেখে ছোট মেয়েটা চিৎকার করে কাকে যেন ডাকলো। কিছুক্ষণের মধ্যেই আমার চারপাশে অনেকগুলো মহিলা জড়ো হয়ে আমাকে দেখতে লাগলো। সবার পেছনেই পাখির মতো পাখা, তার মানে এরা সবাই পরী। কিছুক্ষণ পর তৃষা আসলো। তৃষাকে দেখেই সবাই রুম থেকে বের হয়ে গেল। তৃষাকে কিছু বলার সুযোগ না দিয়েই বলতে লাগলাম, আমাকে এইভাবে তুলে আনার মানে কি? কি অপরাধ করেছি আমি? ওলে বাবালে, রিহান সাহেব দেখি রাগ করেছে। এত রাগ করা ভালো না, বুঝলেন? আমি কিছু না বলে শুধু ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। পরীরা সুন্দর হয় শুনেছি, কিন্তু এতটা সুন্দর হয় জানতাম না। আমার এভাবে তাকিয়ে থাকা দেখে
তৃষা লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। আমাকে এভাবে তাকিয়ে থাকা দেখে তৃষা আমাকে বলল, এমনভাবে তাকিয়ে কি দেখো? তোমাকে দেখি, তুমি সত্যিই অনেক সুন্দর। ঘোড়ার ডিম আর ঢপ দিতে হবে না, এবার হাত মুখ ধুয়ে খাবার খেতে এসো। না, খাবো না। তুমি আমাকে কিছু না বলেই এভাবে তুলে আনলা কেন? আগে খেয়ে নাও, পরে তোমাকে সব বলছি। না, খাবো না। আম্মুর কথা মনে পড়ছে খুব। ও, আমার বরটা দেখি কাঁদছে। তুমি পিচ্চি নাকি যে কাঁদছো? আমার দিকে তাকিয়ে বলল। পিচ্চি। আম্মু আমাকে প্রতিদিন নিজ হাতে খাইয়ে দিত, এখন কে খাইয়ে দিবে? মা নেই তো কি হয়েছে, বউ তো আছে, এখন তোমার বউ খাইয়ে দিবে। বউ? আমি তো বিয়েই করিনি, বউ এলো কোথা থেকে? আপনাকে এত গবেষণা করতে হবে না, এখন খেতে আসুন, আমি গেলাম। এটা পড়ি না ছাই, কই একটু আদর করবে তা না, উল্টো রাগ দেখায়। বসে বসে আম্মুর কথা ভাবছিলাম, হঠাৎ করেই একটা ছোট্ট পরী আসলো। সম্ভবত এটা তৃষার বোন। এই যে পিচ্চি, এদিকে আসো। তোমার নাম কি? আপনাকে কেন আমার নাম বলতে যাব? বলবো না। কেন বলবে না? বলো বলছি। এই যে মিস্টার রিহান নাকি যেন নাম। আপু আপনার সব কথার উত্তর দিতে পারে, কিন্তু আমি দিব না। ও আল্লাহ, এটা তো দেখছি তৃষার চেয়েও বেশি ফাজিল। ওই যাও এখান থেকে, ফাজিল কোথাকার। যাচ্ছি যাচ্ছি, এত ধমকাতে হবে না। আমাদের বাড়িতে এসে আমাকেই ধমকায়। বলেই শালিটা চলে গেল। ওই কার সাথে এত কথা বলছিলেন মিস্টার রিহান সাহেব? তোমার পাজি বোনটার সাথে। হয়েছে হয়েছে, এই নেন, খাবার খেয়ে নেন। হাতে কিছু ফল দিয়ে। শুধু ফল, অন্য কিছু খাবো না? আগে একটা ফল খেয়ে দেখেন, তারপর অন্য কিছু খেতে চাইলে খাবেন। ঠিক আছে। বলেই একটা ফলে কামড় দিলাম। আহা, কি স্বাদ! এত মিষ্টি ফল কোনো দিন খাইনি। একটা খেয়েই পেট ভরে গেছে। কি মিস্টার রিহান সাহেব, আরও দিব না কি? না, একটাই পেট ভরে গেছে, আর দরকার নেই। ঠিক আছে, চলুন, আব্বু আম্মুর সাথে দেখা করবেন। আপনার আব্বু আম্মুর সাথে দেখা করতে হবে কেন? এই যে মিস্টার রিহান, এত প্রশ্ন না করে যা বলছি করেন, নয়তো আর পৃথিবীতে যেতে পারবেন না। ঠিক আছে, চলুন। হাঁটতে হাঁটতে একটা বড় রুমে প্রবেশ করলাম। আমাকে ঢুকতে দেখে রুমের সবাই দাঁড়িয়ে গেল। রুমে ঢুকেই সবাইকে সালাম করলাম। একজন বৃদ্ধ লোক আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। সম্ভবত এটাই তৃষার বাবা। তারপর কি যেন বলল, কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি। শুধু আব্বুর নামটা বলছিল, তখন বুঝেছি। তারপর তৃষার আম্মুর সাথে এভাবে সবার সাথে পরিচয় হয়ে রুম থেকে বের হয়ে গেলাম। তৃষা আর আমি পাশাপাশি বসে আছি। হঠাৎ করেই তৃষা কাঁদতে লাগলো। আজব, কাঁদছো কেন? আমি কি কিছু বলছি তোমায়? না, বলেননি। আপনাকে একটু পর পৃথিবীতে দিয়ে আসতে হবে। খুব খারাপ লাগছে আমার। খারাপ লাগছে কেন? যখন থেকেই বুঝতে শিখেছি, তখন থেকেই শুনে আসছি আমার বিয়ে নাকি আব্বুর কোনো এক বন্ধুর ছেলের সাথে, তাও আবার মানুষ। আর তখন থেকে আপনাকে নিয়ে স্বপ্ন দেখে এসেছি, ভালোবেসেছি। আপনাকে ছাড়া অন্য কোনো ছেলেকে ভালো করে দেখিনি পর্যন্ত। এই অবস্থায় হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারছি না। আমিও তো ওকে ভালোবেসে ফেলেছি, তাই তো বারবার ওর মনে হচ্ছিল। তোমার সাথে কি আমার বিয়ে ছোটবেলা থেকেই ঠিক করা ছিল? তৃষার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, ছোটবেলা থেকেই। কিভাবে যেন পৃথিবীতে আপনার আব্বু আমার আম্মুকে একটা বিপদ থেকে রক্ষা করেছিল, আর তখন থেকেই তারা বন্ধু। আর একে অপরকে তারা কথা দিয়েছিল যে একে অপরের প্রথম ছেলে বা মেয়ে বিয়ে করাবে। ও, তাই তো বলি, আম্মু আমাকে বারবার বলতো কেন যে বিয়ের সময় হলে বউ নিজেই এসে তোকে নিয়ে যাবে। এখন বুঝতে পারছি এটি বলার কারণ কি ছিল। তার মানে আম্মুও জানে যে আমি আকাশে আছি। চলেন, আপনাকে বাড়িতে দিয়ে আসি, চোখ মুছতে মুছতে বলল তৃষা। চলো, একটা রিকোয়েস্ট রাখবেন? হ্যাঁ, বলো কি রিকোয়েস্ট? আমার খুব ইচ্ছা হচ্ছিল আমার বরকে জড়িয়ে ধরে একদিন সারা রাত আকাশে উড়ে বেড়াবো। জানি না এটা পূরণ হবে কি না। ঠিক আছে, তাহলে কালকে যাব। আজকে তোমার সাথে আকাশে ঘুরে বেড়াবো। এবার তো একটু হাসো। তুমি অনেক ভালো। জড়িয়ে ধরে কাঁদতে লাগলো তৃষা। বসে বসে আম্মুর কথা ভাবছিলাম, এমন সময় তৃষা রুমে আসলো। চলুন। চলুন মানে কোথায় যাব? বারে, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আপনি না বলেছিলেন আমার শেষ ইচ্ছাটা পূরণ করবেন? ও সরি, আমি তোমার সাথে যেতে পারবো না, আমি বাসায় যাব। আমাকে বাসায় দিয়ে এসো, কিন্তু আমার ইচ্ছেটা, আমি বলছি যাব না, ব্যাস। ধমক দিয়ে বললাম। তৃষা আমার কথা শুনে কাঁদতে লাগলো। কাঁদুক, তাতে আমার কি, এত ভাব আর সহ্য করতে পারবো না। কি হলো, কথা কি কানে যাচ্ছে না? চলুন, আপনাকে বাসায় দিয়ে আসি, কেঁদে কেঁদে বলল তৃষা। চলো। দেখতে দেখতে তৃষা আমাকে নিয়ে আকাশে উড়াল দিল। আপনি ভয় পাবেন, চোখ দুটো বন্ধ করে ফেলুন। ওই, তোকে এত জ্ঞান দিতে হবে না, চুপ করে দিয়ে আয় গিয়ে। তৃষা কাঁদছে আর উড়ছে।
আমারও কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে, তাই ওর বুকের মধ্যেই ঘুমিয়ে গেলাম। যখন চোখ খুলল, তাকিয়ে দেখি তৃষা আমার পাশে দাঁড়িয়ে কাঁদছে। আমি জোর করে চোখ বুজে রইলাম। হঠাৎ করে অনুভব করলাম কে একজন আমার কপালে চুমু খেলো। তাকিয়ে দেখলাম তৃষা আমার কপালে চুমু খাচ্ছে। আমার ঘুম ভেঙে গেছে দেখেও ভয় পেয়ে গেল, তাই অদৃশ্য হয়ে গেল। আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, কিন্তু আম্মু আব্বু কিছুই বলল না। তারা হয়তো বুঝতে পেরেছে আমি আকাশে গিয়েছিলাম। কিরে, তৃষাকে কেমন দেখলি? আম্মুর হঠাৎ করেই এরকম প্রশ্নে অনেকটা ভয় পেয়ে উত্তর দিলাম, হ্যাঁ ভালোই। তোর কি মন খারাপ? এখন একটু রেস্ট করে নে বাবা। আমি কিছু বলার আগেই আম্মু রুম থেকে বের হয়ে গেল। মাথা কেমন জানি ভারী ভারী লাগছে, তাই আবার শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। কিরে রিহান, এখনও ঘুমাচ্ছিস? কলেজে যাবি না? কতদিন যাবৎ কলেজে যাস না, তার কোনো খবর আছে? হ্যাঁ যাবো তো। তুমি গিয়ে নাস্তা রেডি করো, আমি আসছি। আম্মু আমার কথা শুনে নাস্তা রেডি করতে চলে গেল। আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে কলেজে গেলাম। কলেজে ঢুকতেই বন্ধুরা আমার চারপাশ ঘিরে ধরল। কিরে দোস্ত, এতদিন কোথায় ছিলি? বিয়ে করে ফেলেছিস নাকি হারামি? আরে না, একটু ঘুরতে গিয়েছিলাম এই আর কি। ও এই কথা? তা একটা ফোন তো দিতে পারতি। ফোন ভুলে বাসায় ফেলে গিয়েছিলাম, তাই দিতে পারিনি। ঠিক আছে, ক্লাসে চল। সবাইকে নিয়ে ক্লাসে গেলাম, কিন্তু কিছুতেই ক্লাসে মনোযোগ দিতে পারছি না। বারবার তৃষার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়তে লাগলো। তাই পুরো ক্লাস না করেই বাসায় চলে আসলাম। এভাবে একটা মাস কেটে গেল। এখন তৃষাকে আগের থেকেও বেশি মিস করতে লাগলাম। ওর কথা মনে হলেই বুকটা ধক করে ওঠে। এখন আর আগের মতো খাওয়া দাওয়া করি না, কলেজে যাই না, সারাদিন দরজা বন্ধ করে বসে থাকি। আজকেও এর ব্যতিক্রম হলো না। ডিনার করে চোখ বুজে শুয়ে আছি। হঠাৎ করে অনুভব করলাম কে যেন আমার পাশে দাঁড়িয়ে আছে। চোখ খুলতেই বুকটা ধক করে উঠল। তৃষাকে দেখলাম, চোখ বন্ধ করে আমার বিছানার পাশে দাঁড়িয়ে কাঁদছে। চোখ বন্ধ থাকায় আমায় দেখতে পায়নি। আস্তে আস্তে বিছানা থেকে নেমে ওর হাতটা ধরলাম। তৃষা অনেকটা ভয় পেয়ে গেল। ও হয়তো ভাবছে আমি একে জিজ্ঞেস করব কেন এখানে এসেছো বা ঝাড়ি দিব, তাই অনেকটা ভয় পেয়ে চোখের অশ্রুগুলো মুছতে লাগলো। এতদিন কোথায় ছিলে? কেন আসনি? তৃষা হয়তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। আমার দিকে একদৃষ্টিতে চেয়ে চেয়ে কাঁদছে। এই এক মাসের অনেক পরিবর্তন হয়ে গেছে। কাজল কালো চোখ দুটো কেমন জানি ফুলে গেছে, আগের থেকেও অনেক শুকিয়ে গেছে। চোখের নিচে কালো কালো দাগ হয়ে গেছে। কি হলো, এই কয়দিনে তোমার একই অবস্থা হয়েছে? তৃষা কিছু না বলেই কেঁদে কেঁদে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনাকে না দেখে আর থাকতে পারছিলাম না। অনেকবার আসতে চেয়েছি কিন্তু আসিনি। যদি আপনি রাগ করেন এই ভয়ে। রাগ করতাম তখন যখন তোমাকে ভালোবাসতাম না, তোমাকে অনুভব করতে জানতাম না, ভালোবাসা কি বুঝতাম না। জানো, তুমি চলে যাওয়ার পর বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। প্রতিদিন রাতে আকাশের দিকে তাকিয়ে তোমাকে খুঁজতাম। আমি যে তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তৃষা। পাগলিটা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। আমার পায়ের উপর ওর দুটো পা রাখলো। আমার মাথাটাকে দুই হাতে ধরে ওর মিষ্টি দুটো ঠোঁটের সাথে আমার ঠোঁটগুলো মিলিয়ে দিল। দুজনেই হারিয়ে গেলাম এক পবিত্র ভালোবাসায়। অনেকক্ষণ পরে, এই যে শুনুন, আমার ইচ্ছেটা কি পূরণ করবেন? হবু বউয়ের সাথে প্রেম করতে সমস্যা কোথায়? চলো, বলেই পাগলিটাকে জড়িয়ে ধরলাম। পাগলিটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আকাশে উড়াল দিল। আমি তৃষার চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। তৃষা লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। এই যে রিহান সাহেব, এইভাবে কি দেখেন? আমার লজ্জা করছে। দাঁড়াও, লজ্জা এখনই ভেঙে যাবে। বলেই তৃষাকে শক্ত করে জড়িয়ে ধরে ওর ঠোঁটে ঠোঁট রাখলাম। পাগলিটাও আমাকে বাধা না দিয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরল। দুজনেই পবিত্র ভালোবাসার মধ্য দিয়ে উড়ে চলেছি এক অজানার উদ্দেশ্যে।